তো বলছিলাম, পারিবারিক সহিংসতা আইন 2010 আইনটি খুব সুন্দর একটি আইন, কিন্তু এর ব্যবহার তেমন একটা হচ্ছে না। এই আইনে নারী ও শিশুদের রেমিডির ব্যবস্থা করা হয়েছে। পরিবারের অন্তর্ভুক্ত যারা কিনা রক্তের সম্পর্কে সম্পর্কিত, বৈবাহিক সম্পর্কে সম্পর্কযুক্ত এবং দত্তকের মাধ্যমে সৃজিত সম্পর্ক, এদেরকেই আমরা পরিবার বুঝি। আর এই মামলাগুলো দায়ের হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে। আপনি যে এলাকায়, যেই এখতিয়ারভুক্ত এলাকায় বসবাস করেন, আপনার মামলাটি সেই কোর্টেই দায়ের করতে হবে। বলেছিলাম অন্তর্বর্তীকালীন আদেশের কথা। ইন্টারিম প্রোটেকশন, দ্যাট মিনস আপনি আপনার হয়তো স্বামীর বিরুদ্ধেই মামলাটি করলেন, দেখা গেল আপনার স্বামীর সাথে আপনি কোনো এক বিষয়ে দ্বন্দ্ব বা আপনি যে কোনো সময় ফিজিক্যাল অ্যাসল্ট হওয়ার সম্ভাবনা আছে, আপনি কোর্টে আপনার সেলফ প্রোটেকশনের জন্য আবেদন করলেন, কোর্ট সন্তুষ্ট হয়ে আপনাকে প্রোটেকশন দিবে। এই অর্ডারটা সরাসরি থানায় চলে আসবে এবং থানা থেকে পুলিশ আপনার বাসায় গিয়ে, আপনারা একই গৃহে বসবাস করবেন, কিন্তু আপনাকে আপনার স্বামীর থেকে হেফাজত দিবে থানা, কোর্টের নির্দেশে। অবশ্যই কোর্টের নির্দেশ লাগবে। শুধু তাই নয়, হয়তো আপনি আপনার স্বামীর সাথে বা আপনার পরিবারের অন্য কোনো সদস্য, ভাই, বড় ভাই হতে পারে, বা অন্য যে কোনো সদস্য আপনার কোনো অংশীদারি সম্পত্তিটা আপনাকে বুঝিয়ে দিচ্ছে না, সেক্ষেত্রেও আপনি এই কোর্টের দ্বারস্থ হয়ে এই মামলার শরণাপন্ন হতে পারেন। এই মামলাটি আসলে আপনাকে পরিবারের মধ্য থেকেই পরিবারের থেকে অধিকার আদায় করার জন্য, অধিকার বুঝে নেওয়ার জন্য সার্বিকভাবে আপনাকে সহযোগিতা করবে। মামলার প্রয়োজনে যদি ট্রায়াল অফ ক্যামেরা, রুদ্ধদ্বার কক্ষ প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আদালত কিন্তু সেটাও করতে পারে। রুদ্ধদ্বার কক্ষ বলতে আমরা যেটা বুঝি যে খাস কামরায় গিয়ে বিষয়টি সমাধান করা। ওপেন কোর্ট বলতে ওপেন কোর্টে বিষয়টা সমাধান হয়, আর ট্রায়াল অফ ক্যামেরা বলতে খাস কামরায় বা জজের যেটা নির্ধারিত বসার স্থান আছে, সেই কামরায় গিয়ে বিচার করাকে বুঝি। তো কোনো কোনো ক্ষেত্রে জজ ওই আদালত যদি মনে করে বিষয়টি সুরাহা করতে খাস কামরায় ট্রায়াল অফ ক্যামেরার প্রয়োজন আছে, সেক্ষেত্রে তিনি সেটাও করতে পারেন। এই আইনের অধীন এই কোর্টের জজকে একটা অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে ক্ষতিপূরণের বিষয়ে। একজন নারী তার স্বামীর কাছ থেকে কতটা ক্ষতিপূরণ পাবে বা কী প্রকার ক্ষতিপূরণ পেতে পারে, এই বিষয়টা ওই কোর্ট নির্ধারণ করতে পারে, যার কিনা নির্দিষ্ট কোনো পরিমাণ আইনে উল্লেখ করে দেয়া নেই। তার মানে ওই কোর্ট যে কোনো পরিমাণ, যে কোনো ঊর্ধ্ব বা নিম্ন যে কোনো পরিমাণ ক্ষতিপূরণ আপনার ভিকটিমকে আদায় করে দিতে পারবে। তো আবার ধরেন কোনো নারী
হয়তো তার হাজব্যান্ডের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ে নাই, সে সেপারেশনে আছে, অন্যত্র বসবাস করছে বা পিত্রালয়ে চলে গেছে, সেক্ষেত্রে তার হয়তো লেখাপড়ার সার্টিফিকেট, তার হয়তো এনআইডি, পাসপোর্ট, যে কোনো প্রকার তার কাগজপত্রাদি, যে কোনো প্রকার গহনা, এগুলো হয়তো সে স্বর্ণের গহনা পর্যন্ত সে হয়তো তার ওই বাড়িতে স্বামীর গৃহে রেখে আসছে। এই আইনের অধীনে মামলা করলে সে তা ওগুলো ফেরত পেতে পারে। ইভেন গাড়ি, দেখা যাচ্ছে একজন নারী তার নিজের ব্যবহৃত গাড়ি, নিজের ক্রয় করা গাড়ি, নিজের নামে রেজিস্ট্রেশন করা গাড়ি, সেটাও সে স্বামীর গৃহে রেখে এসেছিল, সেটাও সে ওখান থেকে উদ্ধার করতে পারে এই আইনের অধীনে। আসলে এই আইনটাকে এত সুন্দরভাবে করা হয়েছিল 2010 সালে, কিন্তু এই আইনটাকে যেইভাবে প্রচার প্রসার, যেইভাবে ঢাক ঢোল পিটিয়ে জনগণকে জানানো উচিত ছিল, প্রত্যেকটা ডোর টু ডোর আইনটাকে উপস্থাপন করা উচিত ছিল, সেটা করা হয়নি বলেই অব্যবহৃত, অকার্যকর হয়ে আছে। আসলে শুধু প্রচার প্রসারও না, বিষয়টা হচ্ছে একটা আইন তৈরি হওয়ার পরে যখন আইনটা আমরা অ্যাপ্লাই করতে যাব, তখন এর লিকেজগুলোও কিন্তু আমাদের চোখের সামনে চলে আসে। এই আইনটা যেমন ভালোর দিক আছে, তেমনি এর কিছু নেগেটিভ সাইডও আছে। সর্বপ্রথম আমি যেটা বলতে চাচ্ছি যে আইনটি একটি পরিবারকে কেন্দ্র করে, পরিবারের নারী এবং শিশুকে কেন্দ্র করে, দ্যাট মিন্স নারী শিশু কেন্দ্রিক একটি আইন, কিন্তু এটাকে এখতিয়ারভুক্ত আদালত করা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টকে। যেই দুটো কোর্ট সাধারণত আরও অনেক ধরনের ক্রিমিনাল মামলাগুলো দায়ের হয়। এই দুটো কোর্টে আরও অনেক রকম ক্রিমিনাল মামলা দায়ের হচ্ছে। এই দুটোই ম্যাজিস্ট্রেট কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্টে একজন নারী বা একজন শিশু যখন এই ধরনের মামলা নিয়ে উপস্থিত হয়, সেক্ষেত্রে সে আরও অনেক ধরনের ক্রিমিনাল মামলা অবগত হয়। যখন একজন নারী নিজেকে ওই ধরনের কোর্টে নিজেকে তুলে ধরতে, রিপ্রেজেন্ট করতে শাই ফিল করে, নারী যখন ওই ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থিত হয়, তখন দেখা যাচ্ছে ওখানে অনেক প্রতারণার, অন্য ধরনের অন্য ধারার, অন্য আইনের মামলাগুলোও করতে আসে। তো ভ্যারাইটিস লোকজনের সাথে সে নিজেকে খাপ খাওয়াতে পারে না এবং নিজের বক্তব্যগুলো তুলে ধরতে পারে না। কিন্তু দেখেন, পারিবারিক কোর্টে এই মামলাগুলো যদি দায়ের করার বা রিসিভ করার এখতিয়ার পারিবারিক কোর্টকে দেয়া হতো, সেক্ষেত্রে পারিবারিক কোর্টের যে নেচার, সেখানে যত নারীরাই আসে বা যত পরিবারের লোকজনই আসে, সবাই কিন্তু বলতে গেলে একই নেচারের মামলাগুলো নিয়েই পাশাপাশি অবস্থান করে। সেক্ষেত্রে সবাই প্রায় একই ধরনের প্রবলেমগুলো নিয়েই কোর্টে যখন নিজের মনের কথাগুলো খুলে বলে, নিজেকে খুব সুন্দর করে উপস্থাপন করতে পারে। এই যে কোর্টের যে ম্যাটারটা, মানে আইন প্রণয়ন করার সময় ভুলবশত হোক বা অজ্ঞতাবশত হোক, সেটা বলতে চাচ্ছি না, যেভাবেই হোক এটা কোর্টকে একটা ভিন্ন দিকে নিয়ে যাওয়া হয়েছে। এই মামলাগুলো করার এখতিয়ার দেওয়া উচিত ছিল পারিবারিক কোর্টকে, অথবা নারী শিশু নির্যাতন দমন
ট্রাইব্যুনাল, এই ধরনের কোনো কোর্টকে, নারী শিশু কেন্দ্রিক যে কোর্টগুলো আছে। এটা গেল প্রথম যে লিকেজটা আমার চোখে দৃশ্যমান হয়েছে। এই কারণে নারীরা এই মামলাটা করতে অনেকটাই অনীহা প্রকাশ করছে। সেকেন্ডলি যেটা হচ্ছে, এই ধরনের একটা মামলা যখন কোনো কোর্টে করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই আদালত অপ্রস্তুত হন। বেশিরভাগ ক্ষেত্রেই বলে এটা তো একটা ছোটোখাটো ব্যাপার, এগুলো আপনারা কেন কোর্টে নিয়ে আসছেন, বা এই এই মামলাগুলো শুধু শুধু সময় নষ্ট হবে। মানে কোর্ট হচ্ছে এই ধরনের মামলাগুলো সলিউশন করাটাকে সময় নষ্ট বলে মনে করে। এই ধরনের সময় নষ্ট হওয়ার আচরণ প্রকাশ করার কারণে সাধারণ মানুষ ধীরে ধীরে এটা বুঝতে পেরেছে যে আচ্ছা, এই ন্যাচারাল মামলাগুলো, বা আমরা যারা আইনজীবী আছি, প্র্যাকটিস করছি, তারা আমরা বুঝতে পেরেছি যে এই ধরনের মামলাগুলো নিয়ে কোর্টে উপস্থিত হলে কোর্ট বলেই ফেলে যে আপনি তো কোর্টের সময় নয়, এটা তো কোর্ট সময় নষ্ট হচ্ছে, আপনি এই ধরনের মামলা নিয়ে কোর্টে কেন আসেন। সো আমরা আইনজীবীরা এই মামলাগুলো থেকে নিজেদেরকে সরিয়ে এনেছি। আমরা চলে যাই ডিরেক্টলি যৌতুকের মামলায়, ডিরেক্টলি 11 গ ধারায় মামলা, নারী শিশু নির্যাতনের মামলায়, পারিবারিক কোর্টে চলে যাই, অ্যানাদার মিথ্যা কিছু বিষয় অ্যারাইজ করে হলেও আমরা অন্যদিকে চলে যাচ্ছি। এই হলো সেকেন্ড কারণ। আচ্ছা, আরেকটা কারণ সেটা হচ্ছে আপনার এই কোর্টে আপনার শাস্তির পরিমাণটা আসলে খুবই কম রাখা হয়েছে। অনূর্ধ্ব 6 মাস এই কোর্টে যে সাজাটা, যে পানিশমেন্টটা অ্যাপ্লাই করতে পারে, সেটা হচ্ছে অনলি অনূর্ধ্ব 6 মাস, মানে 6 মাসের ঊর্ধ্বে সাজা দেওয়া যাবে না। সো এই কারণেও হয়তো একজন নারী অনীহা প্রকাশ করে যে আমি ওই কোর্টের শাস্তি যখন দিবই, তো এত কম কেন শাস্তি দিব, আর এত কম শাস্তির কথা শুনলে, মামলা হচ্ছে শুনলে স্বামী তো ভয় পাবে না। এই ধরনের একটা মানসিকতা থেকেও একজন নারী এই কোর্টে এই আইনে মামলা করতে অনীহা প্রকাশ করে। আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটাকে একটা মেজর বিষয় বলে মনে করি, সেটা হচ্ছে এখানে একটা ডিসক্রিমিনেশন তৈরি করা হয়েছে। পরিবারের সদস্য বলতে শুধুমাত্র কিন্তু নারী এবং শিশুকেই বোঝানো হয় না। নারী ও শিশুর সাথে যিনি বা যারা সংযুক্ত থাকেন তারা হচ্ছে পুরুষ। তো একজন পুরুষও কিন্তু নারীর দ্বারা ভিক্টিমাইজ হতে পারে। তো এই আইনে পুরুষকে সম্পূর্ণভাবে অবহেলিত করা হয়েছে এবং একটা বৈষম্য তৈরি করা হয়েছে। এখানে যদি পুরুষকেও সমপরিমাণ প্রাধান্য দেওয়া হতো, যে একজন নারী যেমন তার হাজব্যান্ডের কাছ থেকে সহিংসতার শিকার হলে আইনের দ্বারস্থ হতে পারবে, তেমনি একজন পুরুষও তার স্ত্রীর দ্বারা ভিক্টিমাইজ হলে সে আইনের দ্বারস্থ হতে পারবে। সেক্ষেত্রে এই আইনটি আসলে খুবই বেশি অ্যাপ্লিকেবল হতো, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হতো। একটা সাইডকে বাদ দিয়ে আসলে নারী ছাড়া পুরুষ আর পুরুষ ছাড়া নারী আমরা কিন্তু সমাজ কল্পনাও করতে পারি না। সেক্ষেত্রে এই আইনটি একটি অর্ধেক আইন বলে আমি আখ্যায়িত করব, যেহেতু এই আইনে 18 বছরের নিচে যারা আছে তারা হচ্ছে শিশু, আর 18 বছরের ঊর্ধ্বে একজন নারী, এরাই রেমিডি পেতে পারে। পুরুষ এখান থেকে বঞ্চিত। তারপরেও বলবো আইনটি পরিবারকে